আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে 4,68,000 কোটি টাকা। বরাদ্দ থাকছে রোহিঙ্গাদের জন্য, জানালেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে জনতা ব্যাংকে 2,846 কোটি টাকা। সুশাসনের ঘাটতি বড় কারণ বলছেন বিশ্লেষকরা। ব্যাংক ব্যবস্থাপনা, খেলাপি ও প্রযুক্তিগত দুর্বলতাই ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ। বিআইবিএম এর ব্যাংকিং সম্মেলনে বক্তাদের মত। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর রাতের আয়োজনে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সারা ফেরুজাইমা। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে 4,68,000 কোটি টাকা। সন্ধ্যায় সচিবালয়ে বাজেট কমিটির সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ থাকছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বাজেটে নতুনত্ব বা ইনোভেটিভ কিছুই থাকছে না। সব মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে খসড়া চূড়ান্ত হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে। কোনো মন্ত্রণালয় যেন কম বরাদ্দ না পায় সেই বিষয়টি খেয়াল রাখা হবে। এ সময় চলতি বছরের এডিপি বাস্তবায়ন ভালো হয়েছে বলেও জানান মন্ত্রী। দায় ছাড়া বাজেট করব না, বাজেট করব ঠিকই বাজেটের মতোই, কিন্তু আমরা মনে করি যে আমরাই জিতবো ইলেকশন। এটা আমি পলিটিক্যাল কথা বলছি, ইজ নট পার্টিকুলার। আমার কথা হলো যে দিস ইজ দ্য লাস্ট ইয়ার অফ দি বাজেট, সুতরাং এখানে ইনোভেটিভ কিছু থাকবে না। এটা হচ্ছে রিফর্মগুলো কন্টিনিউ করা, যা করছি সেটা কন্টিনিউ করা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকে 2,846 কোটি টাকা। এছাড়া বাকি সব সরকারি ব্যাংকেই খেলাপি ঋণ বেড়েছে। টাকার অঙ্কে খেলাপি ঋণ বেড়েছে বেসরকারি অধিকাংশ ব্যাংকেরও। তবে জুন থেকে সেপ্টেম্বর সময়ে ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি বেশি হওয়ায় শতাংশের হিসেবে এই খেলাপি দৃশ্যমান হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, সরকারি ব্যাংকগুলোকে একীভূত করে দেওয়া অত্যন্ত জরুরি। তবে বেসরকারি ব্যাংকগুলোতেও নজরদারি অনেক বাড়ানো প্রয়োজন। মজুমদার বাবুর রিপোর্ট। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক গত জুন পর্যন্ত সরকারি মালিকানাধীন ব্যাংকের মধ্যে সর্বনিম্ন খেলাপি ঋণ ছিল এই ব্যাংকটিতে। তবে এই প্রান্তিকে এসে এক লাফে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে গেছে 2,846 কোটি টাকা। ফলে শতাংশের হিসাবে ব্যাংকটির খেলাপি ঋণ 14.2% থেকে বেড়ে দাঁড়িয়েছে 20.94%। রূপালী ছাড়া বাকি প্রতিটি সরকারি মালিকানাধীন ব্যাংকেরই খেলাপি ঋণ বেড়েছে। রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। তো গত কয়েক বছরে 5-7 বছরে এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা অনেকটাই মানে যত রিগোরাসলি অ্যাপ্লাই করা দরকার ছিল সেটা অ্যাপ্লাই করা হয়নি। কারণ থাকতে পারে, কিন্তু আমরা ওই কারণটা আমি অত জানি না। সেই জন্য ওই খেলাপি ঋণ বাড়ছে। তার সঙ্গে টাকার অঙ্কে খেলাপি ঋণ বাড়ায় পিছিয়ে নেই বেসরকারি খাতের ব্যাংকগুলো। তবে সার্বিকভাবে ঋণ বিতরণের প্রবৃদ্ধি বেশি হওয়ায় খেলাপি ঋণের প্রবৃদ্ধি তেমন বাড়েনি। অনেকগুলো ব্যাংকে সাম্প্রতিক সময়ে সুশাসনের ঘাটতি এর বড় কারণ বলে মনে করেন এই বিশ্লেষক। মন্দটা শুধু সরকারি ব্যাংকেরই আমরা দেখছি, বেসরকারি ব্যাংকের যে অবস্থাটা, এটা আমার মনে হয় যে যা বলা হচ্ছে তার চেয়ে খারাপ হবে। এবং বেসরকারি ব্যাংক থেকে যে সমস্ত তথ্য উপাত্ত বাংলাদেশ ব্যাংকে দেওয়া হচ্ছে, এর অনেকগুলোর মধ্যে গলদ আছে, অনেকগুলোর মধ্যে ত্রুটি আছে, অনেকগুলোর মধ্যে অসত্য আছে, সেটাও দেখা দরকার। সার্বিকভাবে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় আবারও ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ার বিষয়ে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা মনে করেন, এক্ষেত্রে পুনরায় খেলাপি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সংযুক্ত করা উচিত। যেটা খেলাপি হয়ে গেছে, এটাকে যদি আমরা দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা না করে এটাকে ছাড় দিয়ে দিই, তাহলে কিন্তু এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। ভারতে যেটা করেছে বর্তমান সরকার, সেটা একটা দর্শনীয় আমি মনে করি উদাহরণ। সেখানে তারা কিন্তু একটা ট্রাইব্যুনালের মতো করে দিচ্ছে যে তারা অ্যাসেট সেল করে প্রয়োজনে তাদেরকে সময় দিচ্ছে, এতদিনের মধ্যে এটাকে পে করে দিতে হবে। তা না হলে পরে অ্যাসেট সেল করে তাদের টাকা উদ্ধার করা হবে। ব্যাংক খাতের পরিধি বাড়ছে দ্রুত, তবে সে তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দুর্বলতর হচ্ছে। তা আরও বাড়ানোর তাগিদ দেন এই বিশ্লেষক। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা। দেশে ব্যাংকের সংখ্যা বাড়লেও এ খাতে নানা সমস্যা ও চ্যালেঞ্জ রয়ে গেছে। আজ বিআইবিএম আয়োজিত অ্যানুয়াল ব্যাংকিং কনফারেন্সে এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। মূল চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয় ব্যাংক ব্যবস্থাপনা, খেলাপি ঋণ, মানব সম্পদ ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক দুর্বলতার বিষয়।
সময়ের সাথে সাথে বড় হয়েছে দেশের ব্যাংকিং খাত। এখন দেশে মোট ব্যাংকের সংখ্যা অর্ধশতাধিক। তবে পরিসর বাড়লেও এ খাতে রয়ে গেছে নানা চ্যালেঞ্জ। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত অ্যানুয়াল ব্যাংকিং কনফারেন্সে ব্যাংকিং খাতের নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা উঠে আসে। বক্তারা বলেন, এ খাতের যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল সে তুলনায় অনেকটাই পিছিয়ে আছে। মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে উঠে আসে ব্যাংক ব্যবস্থাপনা, খেলাপি ঋণ, মানব সম্পদ ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক দুর্বলতার কথা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে NPL বেড়ে যাচ্ছে, কিন্তু NPL কমানোর জন্য যে ধরনের উদ্যোগগুলো থাকা দরকার সেই উদ্যোগগুলোর ব্যাপারে সনাতনী যে সমস্ত প্রক্রিয়াগুলো নেওয়া হয়, যেমন এগুলোর ব্যাপারে সতর্ক করা, পর্যবেক্ষক নিয়োগ করা, এগুলো করার পরেও দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয়গুলোর আশু সুরাহা হচ্ছে না। অনুষ্ঠানে বলা হয়, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়লেও সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি খুব বেশি বৃদ্ধি পায়নি। আরো বলা হয়, মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকগুলোর দক্ষতা আরো বাড়াতে হবে। Islamic finance requires a different legal and supervisory framework appropriate to its nature of business. Islamic banking comes across great challenges due to lack of awareness about Islamic banking amongst its customers. 2 দিন ব্যাপী এই কনফারেন্স শেষ হবে 27 নভেম্বর। 12% banks could not meet the category 1 status as stipulated in the Bangladesh Bank Guideline. ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1400 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 49,222 টাকায়। বেড়েছে অন্য সব শ্রেণীর স্বর্ণের দামও। বহুল ব্যবহৃত এই ধাতুর দাম বাড়ানোর বিষয়টি গতকাল শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে এই ধাতুর চাহিদাও বেড়েছে। একই সাথে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিতে সব শ্রেণীর স্বর্ণের দাম আজ থেকে বাড়ানো হয়েছে। ফলে বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 47,006 টাকায় এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 41,407 টাকায় বিক্রি হচ্ছে। তবে রূপার দাম অপরিবর্তিত আছে, ভরি প্রতি 1,050 টাকায় বিক্রি হচ্ছে এই ধাতু। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU বেস্ট মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল 24 এর বিজনেস এডিটর ফারুক মেহেদি ও স্টাফ করেসপন্ডেন্ট মাসুদুর রহমান। দুপুরে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চট্টগ্রাম বন্দর দিয়ে 90 কন্টেইনার পণ্যের আড়ালে প্রায় 1,000 কোটি টাকার মুদ্রা পাচারের চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান ফারুক মেহেদি। আর নারী, শিশু ও মানবাধিকার বিভাগে সেরা রিপোর্টারের পুরস্কার পান মাসুদুর রহমান। তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে 50,000 টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এবার টেলিভিশন, রেডিও, পত্রিকা ও অনলাইন বিভাগে 27টি বিষয়ে মোট 29 জন সাংবাদিকের হাতে স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। যারা জড়িত ছিলেন, একটি ভালো রিপোর্ট করার তাগিদ থাকে সবসময়ই, এবং একটি ভালো রিপোর্টের পেছনেই লেগে থাকার একটা মানসিকতা থাকে। সে কারণেই হয়তোবা কখনো একটি রিপোর্ট ভালো হয় এবং সেটা যখন কখনো পুরস্কার পায় সেটা নিঃসন্দেহে অনেক আনন্দের এবং গর্বের। ধনী দরিদ্রের বৈষম্য না কমানো গেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। রাজধানীর PKSF কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি বলেন, দেশে দারিদ্র্যের হার কমেছে ঠিকই, কিন্তু শহর, গ্রাম ও ধনী ও দরিদ্রের বৈষম্য বেড়েছে। সমাজে সবাইকে নিয়ে না এগোনো গেলে SDG বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন পর্যটন মন্ত্রী। মন্তব্য করেন, দেশের 38% সম্পদ মাত্র 10% মানুষের হাতে, ফলে সমাজে অসমতা তৈরি হয়েছে। কর্মশালায় SDGর লক্ষ্য অর্জনে সরকারি বেসরকারি খাতকে একসাথে কাজ করার উপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন PKSF এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এর সময় হয়েছে একটা বিরতির। ফিরছি খানিক পরে, সাথেই থাকুন। দেখছেন ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। এবার আয়কর পরিচয়পত্র বা ট্যাক্স কার্ড তুলে দেওয়া হলো অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত ও ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের হাতে। রোববার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্যাক্স কার্ড তুলে দেন NBR চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। বলেন, ট্যাক্স কার্ডকে করদাতারা এখন সম্মানের প্রতীক হিসেবে বিবেচনা করছেন।
আইডি কার্ড, যেটা খুবই জননন্দিত হয়েছে। সম্মানিত করদাতারা এটাকে একটা সম্মানের প্রতীক বলে বিবেচনা করছেন। সেই আয়কর কার্ড আমরা আজকে হস্তান্তর করতে আসছি। পাকিস্তানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি নির্মাণ করবে চীনের একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনের বা পিইসির সাথে চুক্তি করেছে চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশন বা সিএনএনসি। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাশমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন HPR-1000 হুয়ালং 1 নামে চুল্লি নির্মাণ করা হবে। ওই বিদ্যুৎ কেন্দ্রের 400 মেগাওয়াট ক্ষমতার 4টি চুল্লি থেকে দেশের মোট 5% বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের বন্দর শহর করাচির কাছে 1100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি হুয়াং 1 চুল্লি নির্মাণের কাজ করছে চীন। 2021 সালের মধ্যে সেগুলোতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানায় পিএইসি। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খুচরা বাজারে চলছে ছাড়ের উৎসব। এই সুযোগে পছন্দের পণ্য কিনতে দেশটির বিভিন্ন রাজ্যের প্রতিটি শপিং মলে ভিড় করেন স্থানীয়রা। তাদের পছন্দের শীর্ষে আছে ইলেকট্রনিক্স পণ্য। ছাড়ের সুবিধায় ক্রিসমাসের পণ্যও কিনছেন কেউ কেউ। ছাড়ে পণ্য কেনার সুযোগ দিয়েছেন ই কমার্স সাইটগুলো। দেশটির খুচরা বাজারে একদিনে বিক্রি হয়েছে কোটি ডলারের পণ্য। এর মধ্যে ই কমার্স সাইট থেকে বিক্রি হয়েছে হাজার কোটি ডলারের পণ্য। বছর ঘুরে আসছে যিশু খ্রিস্টের জন্মদিন বা খ্রিস্টান ধর্মের পবিত্রতম দিবস ক্রিসমাস ডে। এর আগে নভেম্বরের 4র্থ শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে ঘিরে যুক্তরাষ্ট্রে চলছে ছুটির আমেজ। এই বিশেষ দিনে প্রতি বছরের মতো খুচরা দোকানগুলোতে ব্যাপক ছাড় থাকায় কেনাকাটায় মেতে ওঠেন স্থানীয়রা। ছোট বড় সব দোকানেই ক্রেতার ভিড়। আমি ঐতিহ্যবাহী মানুষ। থ্যাঙ্কস গিভিং ডেতে আমি ধন্যবাদ চাই আর ক্রিসমাস উদযাপন করতে ভালোবাসি। তাই তো ব্ল্যাক ফ্রাইডে থেকেই ক্রিসমাস উদযাপন শুরু করেছি। থ্যাঙ্কস গিভিং ডের রাতেই শপিং মলের বাইরে ভিড় করতে থাকেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ভোরে মলগুলোর গেট খোলার পরই সেখানে প্রবেশ করেন তারা। ব্যাপক বিক্রির কথা জানান দোকানিরা। ব্ল্যাক ফ্রাইডে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এটি ছুটির আমেজ নিয়ে আসে। গেলবারের মতো এবারও দারুণ ছুটি কাটাবো। গেল বছরে ব্ল্যাক ফ্রাইডেতে আমাদের শপিং মলে ভিড় করেন 4 লাখেরও বেশি মানুষ। আজ ভোরেই প্রবেশ করেছে 25,000 মানুষ। সারাদিন এই ধারা অব্যাহত থাকে। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সব ধরনের পণ্যে ছাড় দেওয়া হয়েছে। অন্যবারের মতো এবারও ছাড়ের তালিকার শীর্ষে আছে ইলেকট্রনিক্স পণ্য। মোবাইল, টেলিভিশন সহ প্রয়োজনীয় ডিভাইসের বিক্রিও হচ্ছে বেশ। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অ্যাপেল ছাড় দেয়, তবে তাদের চেয়ে বেশি অফার দেয় স্যামসাং। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার কাছে স্যামসাং মানেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বড় ছাড়ের সুযোগে ক্রিসমাস ডের পণ্য কিনছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। পছন্দের পণ্য কিনতে বাকবিতণ্ডায়ও জড়িয়ে পড়ছেন কেউ কেউ। দোকানের পাশাপাশি ই কমার্স সাইটেও চলছে ব্যাপক ছাড়। সেখানেও বিক্রি হয়েছে হাজার কোটি ডলারের পণ্য। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 40% বা তার বেশি ছাড় আশা করেন গ্রাহকরা। এবার ই কমার্স সাইট অ্যামাজনও এ ধরনের ছাড় দিয়েছে। খুচরা বিক্রেতা হিসেবে সবসময় আমার পছন্দের শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষ করব ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24। তবে তার আগে শিরোনামগুলো দেখে নিব আরো একবার। আগামী অর্থ বছরে বাজেটের আকার হবে 4,68,000 কোটি টাকা। বরাদ্দ থাকছে রোহিঙ্গাদের জন্য, জানালেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে জনতা ব্যাংকে 2,846 কোটি টাকা। সুশাসনের ঘাটতি বড় কারণ বলছেন বিশ্লেষকরা। ব্যাংক ব্যবস্থাপনা, খেলাপি ও প্রযুক্তিগত দুর্বলতায় ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ, বিআইবিএম এর ব্যাংকিং সম্মেলনে বক্তাদের মত। এই ছিল ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।